হরমুজ প্রণালী এখানে কখনো বন্ধ কখনো খোলা, কারোর জন্য বন্ধ কারোর জন্য খোলা। বিশ্বে যখন তেলের দামটা বাড়লো তখন কিন্তু বাংলাদেশের ওই 20 টাকা বাড়েনি। তেলের সংকট যখন বিশ্বব্যাপী তৈরি হয়েছিল তখন খুব ক্রেডিট নেওয়ার জন্য চেষ্টা করেছেন, বলছেন যে না আমরা তেলের দাম বাড়ায়নি। স্বাভাবিক হওয়ার আগে সরকার এক দফা তেলের দাম বাড়িয়েছে, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, আরো নানান কার্ড চালু করতেছেন। এই কার্ডগুলোর সাথে তেলের দাম বাড়ানোর সম্পর্কটা একটু ব্যাখ্যা করবেন? শাহ মোহাম্মদ মাহফুজুল হক, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, কৃতজ্ঞতা আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। আপনাকে দিয়ে আলাপটা শুরু করি। আমরা আসলে আজকে সোশ্যাল মিডিয়াতে বিরোধী দলীয় নেতা এবং জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান একটা বক্তব্য বেশ ভাইরাল হয়েছে, অনেকেই সেটা দেখেছেন। তিনি বলছিলেন যে জনগণ যখন ঘুমিয়ে থাকে তখনই আসলে তেলের দাম বাড়িয়ে দেওয়া হলো, 1.5 মাসের ব্যবধানে 5 টাকা বাড়ানো হলো, জনগণের ওপর জুলুম, এবং শেষে বলেছেন যে এটা আসলে জনগণের সঙ্গে সরাসরি প্রতারণা। একটা সলিউশনের কথা তিনি বলছিলেন যে বাজেট অধিবেশন ছিল, সেখানে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হতো। মুশকিল হচ্ছে তেলের দাম বাড়ে কমে আন্তর্জাতিক বাজারকে সামনে রেখে, যদিও সাম্প্রতিক সময়ে বাড়েনি, কিন্তু মাস 2 আগে সেটা বেড়েছে, তখন আবার বাংলাদেশ বাড়ায়নি। 1.5 মাস আগে বাংলাদেশ বাড়িয়েছে এবং পরবর্তীতে এখন বাড়ানো হলো। বিষয়টি একটু বলবেন, আদৌ কি এই দাম বাড়ানো কমানোর ক্ষেত্রে বিরোধী দলের সঙ্গে সংসদে আলোচনা করার জন্য অপেক্ষা করাটা এটা কি প্রয়োজন কিনা? আসলে বাস্তবতার প্রেক্ষিতে সরকার তো সিদ্ধান্ত নিতেই পারে, সেক্ষেত্রে এটা প্রতারণা কেন হবে? যদি একটা ব্যাখ্যা দিতেন। জি জি, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে 71 জার্নালিস্ট, সামাজিক দর্শক শ্রোতা মন্ডলী এবং সম্মানিত আলোচক বৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। যে কথাটা বলেছেন আসলে এটা আমাদের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান এটা জনগণের মনের কথা বলেছেন। কারণ হচ্ছে আপনি জানেন যে আমাদের এই সরকার তেলের সংকট যখন বিশ্বব্যাপী তৈরি হয়েছিল তখন খুব ক্রেডিট নেওয়ার জন্য চেষ্টা করেছেন, বলছেন যে না আমরা তেলের দাম বাড়ায়নি, তেলের দাম বাড়াবো না। যদিও তেল পাওয়া যাচ্ছিল না, 200 টাকা 250 টাকায় তেল বিক্রি হচ্ছে, 300 আমাদের এলাকায় 300 350 টাকা পর্যন্ত তেল, তাও মানুষ খুঁজে পায় নাই তখন। তো সেরকম একটা সংকট কেটে ওঠার জন্য বিরোধী দলের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে এবং বিরোধী দল সরকার সেটাকে অনুমোদন করে যখন কমিটি গঠন করেছে এবং কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে তখন সেই তেলের সংকট কেটেছে কিছুটা। কিন্তু একেবারেই স্বাভাবিক হওয়ার আগে সরকার এক দফা তেলের দাম বাড়িয়েছে এবং 1.5 মাসের মাথায় আবারও তেলের দাম বাড়ানো হবে। এখন সরকার বলছে যে এটা হচ্ছে যে সরকারের বাজেট সমন্বয় করার জন্য। বাজেটে আপনারা দেখছেন যে আমাদের বর্তমান সরকার বিভিন্ন কার্ড ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, আরো নানান কার্ড চালু করতেছেন তাদের যে নির্বাচনে ওয়াদা ছিল সেগুলোর জন্য। কিন্তু এই কার্ড দিতে গিয়ে তাদের সেই রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে মানুষের উপর যে বোঝা চাপিয়ে দিচ্ছেন, এতে মানুষের যে দুর্ভোগ বাড়তেছে। এবং আপনি জানেন যে তেলের দাম বৃদ্ধির সাথে সাথে পণ্য দ্রব্যমূল্যের বৃদ্ধি হচ্ছে। এই কার্ডগুলোর সাথে তেলের দাম বাড়ানোর সম্পর্কটা একটু ব্যাখ্যা করবেন? জি, এটা তো আমাদের জ্বালানি মন্ত্রী তিনি বলেছেন যে আসলে বাজেট সমন্বয় করার জন্য, এবং তিনি এটা ব্যাখ্যা করতে গিয়ে এক পর্যায়ে এটাও বলেছেন এই যে বিভিন্ন কার্ড সমন্বয় করা বা কার্ডের যে খরচ যাবে এবং সেখানকার জন্য যে বরাদ্দ, সেই বরাদ্দটা বা সমন্বয় করার জন্য বিভিন্ন জায়গা থেকে তাদের হচ্ছে যে বাজেট সমন্বয় করা লাগতেছে, এই জন্য যাতে করে তেলের এই জায়গাগুলোতে ভর্তুকি। এখানে তিনি আন্তর্জাতিক বাজার উল্লেখ করেছেন যে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করার জন্য আমার কোনো বিকল্প ছিল না এবং আন্তর্জাতিক বাজারে দাম কমার সাথে সাথে আমরাও সেটা করব। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ে না, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। তুমি যখন এটা তো রিসেন্টলি কমেছে, $100 নিচে চলে আসছে, সেটা আমরা জানি। কিন্তু মাঝখানে যে 2 দফা বেড়েছে আন্তর্জাতিক বাজারে, তখন তো বাংলাদেশ বাড়ায়নি। জি না, তখন তো বাড়ায়, তখন বাড়াইলে জনগণের কাছে এটা বোধগম্য হতো যে না ঠিক আছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে এই জন্য বাড়াইছে। কিন্তু যখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতেছে সেই মুহূর্তে এসে আমাদের সরকার যখন বাড়াচ্ছে এবং সেটা 1.5 মাসের মাথায় যখন দ্বিতীয় দফা বাড়াচ্ছে, তখন এটা তো আসলে মানুষের সার্বিক জীবনের উপর, এটা হচ্ছে জীবন জীবিকার উপর এটা কি হচ্ছে একটা হচ্ছে যে বার্ডেন একটা চাপিয়ে দেওয়া হচ্ছে। এবং আপনি দেখেন দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে, মানুষ সাধারণ মানুষ আজকে শ্রমজীবী মানুষ আজকে কষ্ট হচ্ছে, জীবন নির্বাহ করতে কষ্ট হচ্ছে। আজকে পরিবহন খাতে ব্যয় বাড়তেছে,
আজকে প্রত্যেক এই বৃদ্ধির সাথে সাথে প্রত্যেকটা সেক্টরে এটা প্রভাব পড়তেছে। তাহলে সরকার তার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কিছু কিছু খাতে তারা হচ্ছে যে বরাদ্দ বাড়ানোর জন্য যখন বাজেট সমন্বয় করতে গিয়ে এই জনগণ যেটা 18 কোটি মানুষের সাথে রিলেটেড, সেই জায়গায় যদি তারা হচ্ছে যে আজকে বাড়ায়, ভর্তুকি কমায়, তাহলে দেশের সাধারণ মানুষের তো যারা একেবারে দশমার নিচে বসবাস করে এবং নিম্ন আয়ের মানুষ, তাদের জন্য তো বসবাস করা, জীবন নির্বাহ করাটা কঠিন হয়ে যাবে। এবং সেই জায়গা থেকে আসলে আপনি দেখেন যে বাজেট তো সামনে আছে, তাহলে সরকার যদি এটা বাড়ানোর দরকার হইতো, সরকার বাজেটের মধ্যে সেটা বুঝতে পারছি। হ্যাঁ, এই ব্যাখ্যাটা আমি আপনার কাছ থেকে পেলাম। হ্যাঁ, সংসদে আলোচনা করতো, সংসদে যদি আলোচনা করতো, তাহলে সেখানে বিরোধী দল ভিন্ন প্রস্তাব দিতে পারতো এবং আলোচনার মাধ্যমে সেটা না বাড়িয়ে অন্য কোনো ভাবে তো সমন্বয় করা যেত। তো সরকার তো এখনই করতে হলো কেন? সরকার এটা কিছুদিন পরে করলে তো এমন হয়তো না যে বাংলাদেশ অচল হয়ে গেছে। বুঝতে পারছি আপনার বক্তব্য স্পষ্ট। হ্যাঁ, আমি নিশ্চয়ই আবার আপনার কাছে ফিরবো, প্রয়োজন আবার ফিরবো। হ্যাঁ, নির্বাচন মনে একটা ছোট্ট ব্যাখ্যা দিবেন, মানে এখানে আমি ফিরবো আবার আপনার কাছে। নির্বাচন মনে একটা বিষয় বলবেন। প্রথমত উনি বলেছেন বিভিন্ন কার্ড দেওয়ার কারণে বাজেটের একটা মানে এদিক সেদিক করতে হয়েছে, যে কারণে আসলে এই সিদ্ধান্ত, অর্থাৎ তেলের দাম দ্বিতীয়বারের মতো বাড়ানো হলো। বিদ্যুতের দাম বৃদ্ধির কথা ইঙ্গিত দিলেন, গ্যাসের দাম বাড়ানোর কথা বললেন এবং লাস্টে বললেন যে জনগণের যে মনের কথা, সেই মনের কথাই জামাতে আমির আসলে বলেছেন। প্রশ্ন হচ্ছে, ঠিক এই মুহূর্তে বিদ্যুতের বা এই জ্বালানির দাম বাড়ানোর বিকল্প কি কিছু ছিল না, বা বাজেট পর্যন্ত কি অপেক্ষা করা যেত না? যারা শুনছেন আমার সমালোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশে বিরোধী দলরা যে ধরনের কথা বলে তাতে বাহবা পাওয়া যায়, কিন্তু সরকার চালাতে যে হিমশিম খেতে হয়, আপনার দেখতে হবে এই সরকারের বয়স কত। 100 দিনের সরকার, সে 100 দিনের সরকারের মধ্যে আবার এই সরকার কি করেছে? এই সরকার অনেকগুলো সমস্যা মোকাবেলা করে এই পর্যন্ত দাঁড়িয়ে আছে। আজকে যখন দাঁড়িয়েছে, তেলটার কিন্তু সংকট বাংলাদেশের কারণে না, আন্তর্জাতিক বিশ্বে যুদ্ধের কারণে, মধ্যপ্রাচ্য অস্থিরতা, তেল পাওয়া যাচ্ছে না, হরমুজ প্রণালী এখানে কখনো বন্ধ কখনো খোলা, কারোর জন্য বন্ধ কারোর জন্য খোলা। বিশ্বে যখন তেলের দামটা বাড়লো, তখন কিন্তু বাংলাদেশের ওই 20 টাকা বাড়েনি, এক ধাক্কায় কিন্তু বেশ কয়েক ডলার উঠে গেছে। হ্যাঁ, তো বাংলাদেশ কিন্তু তখন নতুন সরকার, একদম নতুন সরকার, তেলের দামটা বাড়ালো না, এটা কিন্তু ভর্তুকি দিল, সরকারকে ভর্তুকি দিতে হয়েছে। এবং পরবর্তীতে যখন তেলের দাম বাড়ালো, তখন বিশ্বে কিন্তু তেল বাড়ানোটাই স্থিতিশীল হয়ে আছে, বাড়ানোটাই। সেইখানে আপনার তো সরকার যখন 20 টাকা বাড়ালো, আপনি $1 কয় ভাগের 1 ভাগ? 20 টাকা, মিনিমাম 6 ভাগের 1 ভাগ, মিনিমাম, আরো বেশি। তো 6 ভাগের 1 ভাগ, $1ও কিন্তু বাড়ায় নাই, কারণ তেলটা কিনতে হয় কিন্তু ডলারে। তো সেইখানে আরো 5 টাকা, 25 টাকা, তো এটা ধরেন প্রায় 6-এর কাছাকাছি, 6 ভাগের এখনো। তো সেটা নিয়ে যখন কথা বললে, আপনি জানেন যে তেলটা কিছু কিছু জিনিস আছে বাংলাদেশের, সেটা যেহেতু ঋণ গ্রহীতা দেশ হিসেবে বাংলাদেশকে টিকে থাকতে হয়, ঋণের কিছু শর্ত থাকে। সেই ঋণগুলো আপনি ইতিমধ্যে আপনি দেখেছেন, IMF ঋণ দিতে অস্বীকৃতি জানিয়েছে, বলেছে তুমি তোমার শর্ত ভঙ্গ করেছো, শর্ত পূরণ করনি তুমি। মানে এর আগে যে সরকাররা ছিল, এই সরকার তো একদমই নতুন, কিন্তু কথা তো ওইভাবেই আসবে, কথা তো সরকার পরিবর্তন হলে তাদের কিচ্ছু আসে যায় না। তাদের কমিটমেন্ট পূরণের, আমি শুধু এটা বলছি না, আপনি যেখানেই যখন আপনার নিজের টাকা থাকবে না, তখন ওই যে গ্রামে বলে একটা কথা, তেলে মাথায় তেল সবাই দেয়, তেল যদি না থাকে আপনাকে কেউ দেয় না। আর এখানে সরাসরি তেলটাই একটা ফ্যাক্টর, বিদ্যুৎটাই একটা ফ্যাক্টর। সেই জায়গায় আপনার বিভিন্ন কিছু শর্ত পূরণ করার জন্য কোনো উপায় নাই। আমার সমালোচক যে কথাটা বললেন যে এই যে কাট করার জন্য, এটা অবান্তর কথা। আপনি বলেন কয় টাকা কাট, কত? প্রথমে 37,000 সামথিং, তারপরে আরো ধরেন তার চেয়ে কম, দ্বিতীয় লটে আরো কম, বেশ কম। তো এই 40-50,000, 60,000 কার্ডে কিন্তু বাংলাদেশের এত ক্ষতি হয় না, যেটা প্রতিদিন তেল যত লাগে তার ভর্তুকি যত দিতে হয়। এবং আপনি দেখেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যদি তেলের দাম না কমে, তাহলে বিশ্বের আমার পাশের দেশে কিন্তু তেলটা চোরাচালানের মাধ্যমে চলে যায়।
এখান থেকে কম দামে কিনে ওইখানে কিন্তু বিক্রি হয়। এবং আপনি এইসব তেল চোরাচালানকে কিন্তু কোনো সময় ওরকম ধরা যায় এটা না। আসলে জানতে চাচ্ছিল আপনার কাছে যে 11ই জুন যদি বাজেট অধিবেশন শুরু হয় তাহলে আমরা আসলে সে পর্যন্ত অপেক্ষা করতে পারতাম কিনা? আমি আপনাকে বলি, বাজেটের সঙ্গে এই তেলের আপ ডাউনের কিচ্ছু আসে যায় না। তেলের কমা বাড়ার কিন্তু বাজেটে লেখা থাকবে না, কখনো থাকেও নাই। বাজেটে কি কি জিনিসের দাম বাড়লো, কি কি জিনিসের দাম ওই কমলো। অধিবেশনের ফাঁকে যদি আলোচনা করা যায়, এখন কি ফাঁকে আলোচনা করা যাবে না? 7 তারিখে আপনার অধিবেশন শুরু। আপনার আলোচনা তো আপনার আলোচনার জন্য জায়গা সরকারি দল আপনাকে বল বানিয়ে দিয়ে আপনার ঘরে পাঠিয়ে দিয়েছে। আপনি আরামে মনের মাধুরী মিশিয়ে বলতে থাকেন, আপনাকে তো না করে নাই। তো আপনার ওই দিন করলেই যে আপনি কথা বলতে পারবেন আর 5 দিন আগে করলে কথা বলতে পারবেন না, এটা আপনাকে কে বলেছে? একদম স্পষ্ট। আমি একটু মারুফ মল্লিক একটা মন্তব্য আপনার কাছ থেকে নিতে চাই, যেহেতু বিরতিতে যাওয়ার আগে একটু আলাপটা করে নিই। ধরুন সাধারণ মানুষের নানামুখী সংকট থাকতে পারে, সেই সংকটগুলো যখন তারা বলতে পারে না, বিরোধী দল তখন দায়িত্ব নিয়ে সেগুলো বলার চেষ্টা করে। সেই জায়গা থেকে বিরোধিতার জন্য খুব শক্ত কারণ লাগে। আপনার মনে হয় কিনা বিরোধিতা করার মতো যৌক্তিক কোনো কারণ ঠিক এই মুহূর্তে তৈরি হয়েছে, যেটা নিয়ে আসলে খুব হার্ডলাইনে কথা বলা যায় যে জনগণের সঙ্গে প্রতারণা হচ্ছে বা কিছু একটা? ধন্যবাদ আমাকে আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য। মুনিয়া আপা আছেন, উনি মাহফুজ ভাই আছেন, দুইজনকে শুভেচ্ছা, এবং যারা দেখছেন আমাদের অনুষ্ঠান সবাইকে শুভেচ্ছা। এইটা আসলে সরকারের বয়স 3 মাস হলো, 100 দিন কিছুদিন আগে পার হয়েছে, 102-3 দিন। 102-3 দিন। এই অবস্থায় আসলে যে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে এরকম একটা কথা বলা আমার মনে হয় একটু অতিরঞ্জিত। আমাদের রাজনীতিতে এমনিতেই আমি যেটা বলি যে শব্দ চয়নে সতর্ক হওয়া উচিত আমাদের রাজনীতিবিদদের। কথাটা সম্ভবত জামায়াতের আমির বলেছেন, এবং ওনার শব্দ চয়নে মাঝে মাঝে আমি লক্ষ্য করছি একটু ভ্রান্তি থাকে। উনি কি বলতে চেয়েছেন পরিষ্কার না, এখানে সরকার কোথায় কি কার সঙ্গে প্রতারণা করলো আমাদের কাছে পরিষ্কার না। তো ওনার উচিত ছিল এই বিষয়টা আরও পরিষ্কার করে বলা। এটা যদি আপনি ফ্যাক্ট বেজ বিবেচনা আলোচনা করতে চান। আর যদি বলেন যে না, শেখ হাসিনা স্টাইলের যে রাজনীতি, শেখ হাসিনা 91 সালে বলেছিল যে সূক্ষ্ম কারচুপি হয়েছে, একদিনও সরকারকে শান্তিতে থাকতে দেব না, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, নানা কথাবার্তা হয়েছে। বাংলাদেশের যতগুলো নির্বাচন হয়েছে মোটামুটি 91 বা 96, 2001-এর নির্বাচনগুলো অনেক স্বচ্ছ অন্যান্য নির্বাচনের তুলনায়, হয়তো বা বেস্ট না বাট ভালো অন্যগুলোর তুলনায়। দেখা গিয়েছে এরকম নির্বাচনের পরেও কিন্তু শেখ হাসিনা আসলে একদম খুব ভেরি আর্লি উনি সরকারের বিরুদ্ধে মাঠে নেমেছেন, কথা বলেছেন। তো এরকম যদি ওনারা করেন তাহলে এটা হতাশাজনক। ওনারা কিন্তু কথায় কথায় জুলাইয়ের চেতনার কথা বলেন, জুলাই বিপ্লবের কথা বলেন, যেটা আওয়ামী লীগের অভ্যাস ছিল 71-এর চেতনাকে বিক্রি করা। এরাও তো একই লাইনে যাচ্ছে। তো আমার কাছে মনে হয় যে এই শব্দটা বলায় উনি আরো সতর্ক থাকতে পারতেন। প্রতারণা কোথায় করেছে আমার কাছে ঠিক উনি আসলে অনেকগুলো বিষয় সামনে এনেছেন তো, কিন্তু তেল বাড়ানোর ক্ষেত্রে তিনি সরাসরি বলেছেন আসলে জনগণকে না জানিয়ে তারা যখন ঘুমোচ্ছিল তখন বাড়িয়ে দেওয়াটা একটা প্রতারণা।